আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে দেখতেই পারতেছো কি নিয়ে আলোচনা করব, উদ্ভিদের বংশবৃদ্ধি চতুর্থ অধ্যায়। সো এটা কিন্তু বায়োলজির একটা চ্যাপ্টার, ঠিক আছে? একটু বোরিং, মানে বায়োলজির মানে সাবজেক্টটাই মনে করে যে থিওরি টাইপের, তো মানে একটু বোরিং বোরিং ফিল হবে। বাট তোমরা একটু রিল্যাক্সে ক্লাসটা বোঝার চেষ্টা করবা, তাহলে আশা করি ইজি হয়ে যাবে। আর আমি একেবারে এতটা ডিপলিতেও যাব না, কারণ তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যতটুকু না পড়লেই নয়, কতটুকু আমি আলোচনা করবো, আর এতটুকু পড়লেই কাভার। ঠিক আছে, আমরা একেবারে সিকিউ, এমসিকিউ, অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, এভরিথিং কিভাবে পড়তে হবে সবকিছু ডিটেলস আমরা জানবো। ঠিক আছে, তাহলে এই কঠিন চ্যাপ্টারটা, মানে কঠিন না, এটা সহজই, বাট আমরা থিওরি দেখে আমরা মানে একটু ঘাবড়ে যাই আর কি। সো অধ্যায়টার নামই হচ্ছে ভাইয়া উদ্ভিদের বংশবৃদ্ধি। সো এখানে উদ্ভিদ বলছে, এখানে আমরা প্রাণী টানি, মানুষ এইগুলা না আনি, গরু ছাগল না আনি, আমরা উদ্ভিদে থাকি। হ্যাঁ, সো উদ্ভিদের বংশবৃদ্ধির ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ওজন এবং জন বংশবৃদ্ধি। ওজনের মাধ্যমে বংশবৃদ্ধি হয়, আবার জনজননের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। ওকে, যেমন মানুষের ক্ষেত্রে বা কোনো প্রাণীর ক্ষেত্রে জনজননের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধিগুলা হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে দুইভাবে হয়, ওজন এবং জনন, দুইভাবেই হয়। সো এই সব কিছু ডিটেলসে জানবো। এখন প্রশ্ন, আমরা মূলত ফুল ফুল যখন দেখি, আমরা কিন্তু একটা জিনিস আমরা চিন্তা করি না, বাট আজ থেকে, এখন এই ক্লাসটার পর থেকে চিন্তা করব। ফুল কিন্তু একটা ভাইয়া জননাঙ্গ, উদ্ভিদের জননাঙ্গ। বংশবৃদ্ধি করার জন্য অবশ্যই জননাঙ্গ দরকার। আর উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের জন্য জননাঙ্গ কি? ফুল। যেমন গোলাপ, একটা গাছের কথা চিন্তা করো, গোলাপ গাছ, এর জননাঙ্গ কোনটা? ফুল। কারণ ফুলকে দিয়েই মূলত গাছটা কি করে, বা গোলাপ প্রজাতি এটা বংশবৃদ্ধি করে। বুঝছো? সো এই জিনিসগুলো আমরা জানবো ডিটেলসে। সো তার আগে দেখো, এই যে সূর্যমুখী, চিনই তো। সো এই যে ফুলটা, এখন চিন্তা করো ভাই, এটা প্রজনন অঙ্গ, যেটা প্রজনন কাজে সাহায্য করে। বুঝতে পারছো? আচ্ছা, আর আমরা প্রজনন অঙ্গ বলতে কি না কি বুঝি, বাট ফুলের ক্ষেত্রে দেখো, এই যে ফুল, জবা ফুল। সো ভাইয়া এই যে দেখো, ভালোবাসা নাকি ভালোবাসা নাকি ভালোবাসা, ভালোবাসা, ঠিক আছে? সো ভালোবাসা আদান প্রদান করতেছে। এবং একটা জিনিস চিন্তা করো, এখানে ভাইয়া এই যে উদ্ভিদের একটা প্রজনন অঙ্গ দিয়েই কেবল ভালোবাসাটা আদান প্রদান করতেছে। আমরা এখন এইটা ফুলকে আমরা কি জানি? উদ্ভিদের একটা প্রজনন অঙ্গ। সো প্রপোজড হার। ওকে, আচ্ছা, আমরা বেশি গভীরে না যাই। এই যে দেখো, সো আমার পক্ষ থেকে অ্যাজ আ টিচার হিসেবে আমি তোমাদেরকে ভালোবাসা দিলাম। লাভ ইউ অল মাই স্টুডেন্ট। সবাই ভালোবাসি বলো, না হলে একেবারে গুলি করে দিব, একেবারে গুলি করে দিব, উড়াই দিব ডাইরেক্ট। ওকে, জাস্ট কিডিং। সো এখন দেখো, আমরা শুরু করি উদ্ভিদের বংশবৃদ্ধি চতুর্থ অধ্যায়। সো এখন আমি ভাইয়া যে জিনিসগুলা না জানলেই নয়, ওই জিনিসগুলা ভাইয়া আমি তোমাদের আন্ডারলাইন করে দিব, ঠিক আছে? সো তোমরা আন্ডারলাইন করে ফেলবা। সো এই যে আলোচনাগুলা করব এখন, এইগুলা জাস্ট জ্ঞানমূলক অংশের জন্য, জাস্ট জ্ঞানমূলক এবং এমসিকিউ অংশের জন্য। সো দেখি, ফার্স্টে আসা যাক, প্রজনন বা জনন জিনিসটা কি। সো দেখো, প্রজনন বা জনন জিনিসটা কি আমরা এটা আগে জানি। যে জটিল প্রক্রিয়ায়, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। এখন দেখো, যে জটিল প্রক্রিয়া, অবশ্যই তোমার প্রজননটা হচ্ছে অনেক জটিল ধরনের একটা প্রক্রিয়া। তোমরা দ্বিতীয় অধ্যায়ে মিওসিস, মাইটোসিস, কোষ বিভাজন পড়ছো। সো আমরা ক্লাস 9-এ আরো ডিপলি বিস্তারিত মানে জীববিজ্ঞানে জানবো না, ঠিক আছে? সো এত দরকার নেই আপাতত বৃত্তি পরীক্ষার জন্য। এটা জানো, যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বংশধর সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি? প্রজনন। এখন প্রতিরূপ বলতে দেখো, তোমার দাদা থেকে তোমার বাবা আসছে, তোমার বাবা থেকে তুমি আসছো। সো এখানে তো তুমি মানুষ হিসেবেই আসছো, তুমি তো আর গরু ছাগল হিসেবে আসো নাই। সো এখানে তোমার সেম প্রতিরূপটাই তো হইতেছে। বা হাঁস যখন প্রজনন করে, হাঁসের বাচ্চাই তো বের হয়, হাঁস থেকে তো আর মুরগির বাচ্চা বের হয় না, ঠিক আছে? সো এইরকম আর কি, প্রতিরূপ বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে বা জনন বলে। ক্লিয়ার? সো এখন এই প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ভাই ওজন, আর একটা হচ্ছে কি? জন। সো ওজন আর জন্মটা কি দেখো, জন প্রজননটা কি দেখো, যে প্রক্রিয়ায় দুটা ভিন্ন ধর্মী জনন কোষ মিলিত হয়, তখন এটা হয়ে যাবে জন জনন। যে প্রক্রিয়ায় দুইটা ভিন্ন ধর্মী জনন কোষ মিলিত হবে, ওইটা হয়ে যাবে কি? যৌন জনন। বুঝছি? যেমন মাতৃকোষ এবং তোমার পিতৃকোষ মিলিত হইয়া
কি হয়, একটা জাইগোট তৈরি হয়, আর জাইগোট থেকে মূলত পরে কোষ বিভাজিত হয় একটা জীব তৈরি হয়। হ্যাঁ, সো এরকম আর কি। তাহলে ওজন জননটা কি? এইগুলা কিন্তু আবারও বলতেছি, এগুলা এমসিকিউ এন্ড জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেগুলা দাগাই দিতেছি। ওজন জনন যে প্রক্রিয়ায় দুইটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় সেটাই হচ্ছে কি ভাইয়া? ওজন জনন। যে প্রক্রিয়ায় দুইটা ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই হয় ওইটাই হচ্ছে ভাইয়া ওজন জনন। আর ওজন জননটা হয় মূলত নিম্ন শ্রেণীর জীবের ওজন জননের প্রবণতাটা বেশি। জননও হয় সেটা আমরা জানবো পরে, আপাতত জ্ঞানমূলকের জন্য এগুলা জানি। সো এটা কিন্তু আসতে পারে বৃত্তি পরীক্ষায়, নিম্ন শ্রেণীর জীবের ওজন জননের প্রবণতা বেশি। আর ওজন জনন দুই ভাবে হয়, একটা হচ্ছে স্ফুর উৎপাদনের মাধ্যমে, আর একটা হচ্ছে অঙ্গজ জননের মাধ্যমে। ঠিক আছে, সো স্ফুর উৎপাদনটা দেখি। প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্ফুর বা অনুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। সো এটা কিন্তু আসতে পারে প্রশ্নে যে কোন শ্রেণীর উদ্ভিদে স্ফুর বা অনুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদে। আচ্ছা, সো উদ্ভিদের দেহকোষ পরিবর্তী হয়ে অনুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে, এদের অনুবীজস্থলী বলে। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবীজস্থলী একটি অঙ্গের সৃষ্টি করে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি তাহলে দেখো, এই যে একটা বীজ, এইটা পরিবর্তিত হয়ে অনুবীজ থলির রূপান্তরিত হয়েছে, এবং এই থলিটার মধ্যে একাধিক বীজ, দেখো একাধিক বীজ আছে। সো এইটাই হচ্ছে অনুবীজ থলি। আমরা এখন থিওরিটা দেখি। দেখো, উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে, এদের অনুবীজস্থলী বলে। একটি অনুবীজস্থলীতে সাধারণত অসংখ্য অনুবীজ থাকে, আমরা যেটা দেখছি। তবে কখনো কখনো একটি থলিতে একটি অনুবীজও থাকতে পারে। ওকে, সো এখন মেইন যে জিনিসটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সো এই যে মিউকারে থলির মধ্যে অসংখ্য অনুবীজ উৎপন্ন হয়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এইটা পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। কে কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে ভাইয়া? পেনিসিলিয়াম। এইটা আসবে। ওকে, সো তারপর আমরা নেক্সটে যাই। এই যে দেখো, আমরা তো তোমার স্পোর উৎপাদনের মাধ্যমটা দেখছি, এখন আমরা অঙ্গজ জননটা দেখি। কোনো ধরনের ওজন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। অর্থাৎ কোনো অঙ্গ যদি রূপান্তরিত হয়ে যে জননটা ঘটবে ওইটাই হচ্ছে ভাইয়া অঙ্গজ জনন। কোনো একটা অঙ্গ রূপান্তরিত হয়ে যাবে, ওইটাই কি হয়ে যাবে ভাইয়া? অঙ্গজ জনন। সো অঙ্গজ জনন, আমরা এখানে অঙ্গজ জনন অনেকগুলা দেখতে পারতেছি। একটা অঙ্গজ জনন হয় কৃত্রিমভাবে, আর একটা হয় তোমার প্রাকৃতিকভাবে। ঠিক আছে, প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা কি হবে? কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিকটা কি? প্রাকৃতিকভাবে যেটা অটোমেটিক হয়ে যায়, আর কৃত্রিমভাবে যখন মানুষ নিজে তোমার এটা কৃত্রিমভাবে ঘটায় তখন এটা কৃত্রিম অঙ্গজ জনন হয়ে যাবে। সো আমরা প্রাকৃতিক অঙ্গজ জননটা ভাইয়া দেখি। প্রাকৃতিক অঙ্গজ জননটা মানে কোনগুলা? দেখো, এইগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য। দেহের খণ্ডায়ন। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ এ ধরনের জনন দেখা যায়। দেহের খণ্ডায়নের মাধ্যমে নিম্ন শ্রেণীর উদ্ভিদের জননটা দেখা যায়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্টটা হচ্ছে ভাইয়া, স্প্রিওজোয়া এবং মিউকার ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন করে। সো স্প্রিওজোয়া এবং মিউকার, হ্যাঁ, স্প্রিওজোয়া এবং মিউকার মূলত দেহের খণ্ডায়নের মাধ্যমে কি হয়? মানে জননটা ঘটায়। আর প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন করে যদি কোনোভাবে এদেরকে আলাদা করা যায়। সো আমরা যদি চিত্রে দেখি, দেখো এই যে কোনোভাবে যদি এটাকে আলাদা করে ফেলি, এই স্প্রিওজোয়াটাকে, সো পরবর্তীতে এই আলাদা অংশটা একটা স্বাধীন অঙ্গ হিসেবে তোমার কাজ করবে আর কি। সো এরকম, এই যে, ঠিক আছে, বা জীবনযাপন করবে। তারপর মূলের মাধ্যমে, সো এইগুলো ইম্পর্টেন্ট। মিষ্টি আলু কিসের মাধ্যমে জনন ঘটায়? মূলের মাধ্যমে। এইভাবে পড়বা, মূলের মাধ্যমে মিষ্টি আলু। সো আমরা দেখি কোন কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল, সেগুন ইত্যাদি। হ্যাঁ, এর গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়। মূলের মাধ্যমে যেগুলো হয়, যেমন মিষ্টি আলুর গায়ে কিন্তু কুড়ি সৃষ্টি হয়, এবং এর মাধ্যমে কিন্তু এই যে দেখো মিষ্টি আলুর গায়ে যে দেখছো কুড়ি সৃষ্টি হয়, এবং এর মাধ্যমে কি হয়? এই যে প্রজননটা ঘটায় বা জননটা ঘটায়। ঠিক আছে, তারপর দেখো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। সো উদ্ভিদের কোনো অংশকে কাণ্ড বলা হয় তা নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, আমরা জানি। সো কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনে হয় না, এরা পরিবর্তিত কাণ্ড। সো কাণ্ড আসলে এটা না, এটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড।
কেন এই পরিবর্তিত কাণ্ডগুলো হয়? যখন বিভিন্ন প্রতিকূলতা, খাদ্য সঞ্চয়ের অথবা অঙ্গ জননের প্রয়োজন হয়, এরা তখন পরিবর্তিত হয়ে যায়। সো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমটা আবার অনেকগুলা পার্ট আছে। হ্যাঁ, এইগুলো একটার মধ্যে হচ্ছে টিউবার। সো টিউবার হয় আলু। সো আলু টিউবার, এটা মনে রাখবে, এমসিকিউতে এগুলো আসে। টিউবার হচ্ছে আলু। হ্যাঁ, সো আমরা একটু পড়ি। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের টিউবার বলে। সো টিউবার কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় আসে। কিছু কিছু উদ্ভিদ মাটির নিচে শাখার অগ্রভাগে, মানে একেবারে উপরে, খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের টিউবার বলে। ভবিষ্যতে এক কন্দ জননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে চোখের মতো, তাই এদের চোখ বলা হয়। একটি চোখের মধ্যে একটি কুড়ি থাকে। আঁশের মতো অসবুজ পাতার কক্ষে এসব কুড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আলু। সো আমরা এই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছি, দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখো কুড়ি আছে, কুড়ি। সো এই কুড়িগুলা থেকে একটা সময় পরে এই যে এরকম গাছ জন্মাবে, বুঝছো, এরকম গাছ জন্মাবে। সো এইটাই বলছে। তারপর দেখো রাইজুম। রাইজুম হচ্ছে আদা, এটা মুখস্থ করবা। রাইজুম হচ্ছে ভাইয়া কি? আদা। সো এরা মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। রাইজুম বা আদা কি করে? মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। এই যে দেখো আমরা চিত্রে দেখি, এই যে দেখছো আদাটা মাটির নিচে ভূমির সমান্তরালে কিন্তু অবস্থান করতেছে। ওকে, সো তারপর দেখি কাণ্ডের মতো এদের পর্ব পর্ব সন্ধি স্পষ্ট। সো পর্ব পর্ব সন্ধি কোনটা? এই যে এইটা হচ্ছে ভাই একটা পর্ব, এইটা একটা পর্ব, এবং এই দুইটা পর্বের মিলন স্থান কোনটা? এই জায়গাটা না? হ্যাঁ, সংযোগ স্থল। সো এইটাকে বলে পর্ব সন্ধি, এই জায়গাটা। সো এইটাই বলছে পর্ব সন্ধি স্পষ্ট। পর্ব সন্ধিতে শুক্লপত্রের কক্ষে কাঙ্ক্ষিক মুকুল জন্মে। এই যে দেখো, এই যে দেখো, এই যে কাঙ্ক্ষিক মুকুলটা জন্মাইছে। আচ্ছা, তারপর এরাও খাদ্য সঞ্চয় করে, মোটাও রসালো হয়। হ্যাঁ, অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে, যেমন আদা। সো আমরা দেখলাম। দেন দেখো কন্দ বা বাল্ব। সো এরা অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাঙ্ক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। সো এই যে দেখো পেঁয়াজ একটা হচ্ছে কাঙ্ক্ষিক মুকুল, এই যে এইগুলাকে বলে কাঙ্ক্ষিক মুকুল, আর শীর্ষ মুকুল হচ্ছে এইগুলা হচ্ছে শীর্ষ মুকুল। ঠিক আছে, এইগুলা একটা সময় পরে কি করে? এইগুলা একটা সময় পরে নতুন উদ্ভিদের জন্ম দেয়। সো এই জায়গা থেকে তুমি একটা জিনিস করতে পারো, একটা আবদ্ধ ঘরে পেঁয়াজকে কিছুদিনের জন্য রেখে দিতে পারো, দেখবে একটা সময় পরে তোমার এই যে গাছের মতো এভাবে কাণ্ড তৈরি হবে, বুঝছো? সো ওইরকম মূলত এটা হয় কাঙ্ক্ষিক ও শীর্ষ মুকুল থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। সো এইগুলো একটু মুখস্থ করে রাখবে। স্টুলন। স্টুলন বলতে বোঝায় কচু বা পুদিনা। হ্যাঁ, স্টুলন বলতে কি বুঝি ভাইয়া? কচু বা পুদিনা। সো তোমরা কচুরলতি দেখে থাকবে, এগুলো কচুর শাখা কাণ্ড। এগুলো জননের জন্যই পরিবর্তিত হয়। স্টুলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়, এভাবে স্টুলন উদ্ভিদের জননে সাহায্য করে। সো এই যে দেখো, আমরা যদি স্টুলনটা দেখি, এই যে কচু, এই যে দেখো কচুর এই যে এইটার অগ্রভাগে দেখো, এই যে দেখো মুকুল, দেখছো মুকুল তৈরি হয়েছে। সো এইভাবে মূলত নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এইটাই বলছে যে স্টুলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়, এভাবে স্টুলন উদ্ভিদের জননে সাহায্য করে। ওকে, সো আমরা এখন আরেকটু নিচে যাই। তারপর আছে অফসেট। অফসেটের সাথে কার সম্পর্ক? কচুরিপানা। এগুলো একটু দেখে রাখবে, কচুরিপানা। তারপর বুলবিল, চুপড়ি আলু, বুলবিল, চুপড়ি আলু, এগুলো দেখে রাখবা। দেন পাতার মাধ্যমে, ইম্পর্টেন্ট, পাথরকুচি। পাতার মাধ্যমে জনন হয় পাথরকুচি, মুখস্থ একেবারে। পাতার মাধ্যমে জনন হয় পাথরকুচি। ওকে, তারপর আছে কৃত্রিম অঙ্গজ জনন। সো এটা হচ্ছে কলম বা শাখা কলম। আমরা কিন্তু কলম বা শাখা কলম দেখছি। আচ্ছা, তার আগে কৃত্রিম অঙ্গজ জননটা কিভাবে দেখেছো? যেসব উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত পরিমাণে কম হয়, সাধারণত সেসব উদ্ভিদে কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয়। এসব ক্ষেত্রে কৃত্রিম অঙ্গজ জনন হয় আর কি। সো আমরা এখানে দেখি কৃত্রিম অঙ্গজ জননটা। এই যে দেখো, তো এই যে দেখো, এটা হচ্ছে ধরো তোমার একটা এটা একটা গাছ। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া একটা গাছ, এটা একটা গাছ, আর এটা হচ্ছে মাতৃ গাছের একটা তোমার কাণ্ড। ঠিক আছে, কাণ্ড ধরতে পারো। এইটা কি করছে? এইটাকে এখন এই যে মাতৃ গাছের যে এই যে তোমার কাণ্ডটা, এটার সাথে এখন জোড়া লাগানো হবে। সো কিভাবে লাগানো হবে? এখানে ফার্স্টে ব্লেড দিয়ে কিছু অংশ চাষা হয়, এখানে ব্লেড দিয়ে কিছু অংশ চাষা হয় আর কি, সালগুলা। তারপর তোমার এখানে মূলত গোবর দেওয়া হয়, দেন মাটি দেওয়া হয়, দেন পলিথিন দিয়ে মুড়ানো হয়। তারপরে পানি টানি দেওয়া হয় এবং কিছুদিন পর পর পানি দেওয়া হয়। তারপর পানি দেওয়ার পর কি হয়? তোমার এখান থেকে আছে না কিছু মূল বের হবে, মূল। আর এই এই এতটুকু পর্যন্ত তুমি যদি কাইটটা দেন মাটিতে আবার রোপণ করে দাও না, তখন দেখবা আবার নতুন করে সুন্দর একটা চারা গাছ
এই যে সৃষ্টি হয়ে যাবে, নতুন করে চারা গাছ সৃষ্টি হয়ে যাবে। এইটাই এখানে বলছে যে কলমটা এইভাবে কাজ করে, পরে নিয়েও কলমটা এইভাবে কাজ করে। দেন শাখা কলম তো এরকমই, হ্যাঁ, কোন একটা অংশকে, যেমন গোলাপ গাছ তো আমরা দেখছি না, সো তুমি গোলাপ গাছের কথাই চিন্তা করো। সো গোলাপ গাছের একটা ডাল যখন তুমি অন্য একটা জায়গায় বা মাটিতে যখন রোপণ করবা, তখন কিন্তু ওই ডালটা থেকেও কিন্তু আবার নতুন করে গোলাপ গাছ জন্ম হয়ে যাবে। সো এইটাই হচ্ছে শাখা কলম, এগুলো পড়ে নিও। ওকে, সো আমরা তো পার্ট 1 থেকে 3 পড়ছি, তাই না? এখন দেখো পার্ট 1 থেকে যে 3 পড়লাম, এইটার এই যে দেখো সুন্দর করে এই সাজেশনের মধ্যে দেওয়া আছে। এই যে আমরা যা যা পড়ছি দেখো তো এখন আছে কিনা। প্রজনন বা জনন কাকে বলে? হ্যাঁ, প্রজনন বা জনন কাকে বলে অলরেডি আমরা এটা শেষ করছি। প্রজনন বা জনন প্রধানত কয় প্রকার? 2 প্রকার। অজন জনন কাকে বলে? এটাও পড়ছি। নিম্নশ্রেণীর জীবে কোন জননের প্রবণতা বেশি? এইটাও দেখছি। অণুজীব থলি কাকে বলে? পেনিসিলিয়াম কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? অঙ্গজ প্রজনন কাকে বলে? এইটাও দেখছি। কৃত্রিম অঙ্গজ জনন কাকে বলে? দেখো এইটাও দেখছি। টিউবার কাকে বলে? এইটাও দেখছি। স্টুলন কি, রাইজোম কি, সব দেখছি। বুলবিল কাকে বলে? হ্যাঁ, এইটা তোমার পড়বা। সো এরকম ভাবে প্রত্যেকটা পার্ট শেষ করার পর এইগুলো একটু পড়বা। এগুলা ছিল জ্ঞানমূলকের জন্য। আমরা কিন্তু এখনো সিকিউতে যাই নাই। সিকিউর জন্য আমাদের কি কি পড়তে হবে সামনে আসবে। সো তারপর দেখি আমরা এই যে দেখো এখন যে পার্টটা না, জনন, এইটা হচ্ছে ভাইয়া সিকিউর পার্ট। বুঝছি ভাইয়া, এটা হচ্ছে আমাদের কিসের পার্ট ভাইয়া? সিকিউর পার্ট। ওকে, এটা হচ্ছে ভাইয়া আমাদের সিকিউর পার্ট। সো আমরা দেখি এই যে এই লাইনটুকু একটু পরে নিও। ফুল থেকে ফল, ফল থেকে বীজ হয়, ফুল থেকে তো ফল হয়, আর ফল থেকে তো বীজ হয়, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। এভাবে একটি সুপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদের ফুল আছে ওইটাই সুপুষ্পক উদ্ভিদ জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাই ফুল উদ্ভিদের জননের গুরুত্বপূর্ণ অঙ্গ। আচ্ছা, তোমাদের এখানে একটা কনফিউশন থাকতে পারে না যে জন তো আমরা বুঝতে পারি যে দুইটা কোষ, ভিন্নধর্মী কোষ যখন মিলিত হবে তখনই জনন সম্পন্ন হয়। বাট ফুল কিভাবে মিলিত হয়? দুইটা ফুলকে মিলিত হয় না, দুইটা ফুলকে মিলিত করে কারা জানো? ফুলের মধ্যে বিভিন্ন পরাগরেণু থাকে, হ্যাঁ, বিভিন্ন তোমার জননের কোষগুলা থাকে। ওই কোষগুলা ধরো একটা ফুলের মধ্যে, এখানে একটা ফুল আছে, এই ফুলের মধ্যে একটা মৌমাছি বসলো। এখন মৌমাছিটা এখানে যে বসলো ফুলের মধ্যে, এর মধ্যে থাকা পরাগরেণুগুলা তার গায়ে কিন্তু লেগে গেছে। তখন সে যদি আরেকটা এরকম প্রজাতির কোনো ফুলের মধ্যে বসে, বা একই গাছের আরেকটা ফুলের মধ্যে যখন বসবে, তখন কিন্তু ওই পরাগরেণুটা ওই ফুলের মধ্যে কিন্তু লেগে যাবে। তখনই কিন্তু এখানে জননটা কাজ করতেছে, আমরা দেখবো এখন। সো দেখো ফুল, আমরা ফার্স্টে এই যে তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া ফুলটা আঁকাটা ট্রাই করবা এবং ফুলের 5টা অংশ এগুলা চিহ্নিত করে দিবা। সো এই 5টা অংশ আমি দেখাই দিব কোনটা কোন অংশ। দেখো ফার্স্টে একটা ফুলের মোট 5টি অংশ থাকে, যেমন পুষ্পাক্ষ, বৃত্তি, দল বা পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর। হ্যাঁ, সো এইগুলো আমরা বিস্তারিত দেখব। যদি 5টা অংশ পেয়ে থাকো তাকে ফুলগুলোকে সম্পূর্ণ ফুল বলে, আর যদি কোনোটি এই 5টি অংশের মধ্যে একটি বা 2টি অংশ থাকে তবে ফুলগুলো অসম্পূর্ণ ফুল। 5টা যদি থাকে তাহলে সম্পূর্ণ ফুল, আর যদি না থাকে অসম্পূর্ণ ফুল। ওকে, সো এইগুলো একটু পরে নিও। উপবৃত্তি দেখা যায়, সবৃত্তি ফুল, অবৃত্তি ফুল, এগুলো দেখে নিও। এখন আমরা ফুলের যে বিভিন্ন অংশ এইগুলা নিয়ে একটু আলোচনা করব। এইগুলো ইম্পর্টেন্ট, এইখান থেকে সিকিউটা আসে। সো দেখো আমরা এখানে দেখতে পারতেছি, এই যে দেখো আমরা হালকা একটু দেখে নিই, তারপরে আমরা সবকিছু দেখবো না। আমরা ফুলের ক্ষেত্রে দেখো এই যে ফুলের একেবারে নিচের যে এই অংশটা গোলাকার এই যে অংশটা ভাইয়া, এটা হচ্ছে পুষ্পাক্ষ, এবং এর উপরই মূলত 4টা স্তবক মানে পরপর সাজানো থাকে। তারপর তোমার ফুলের সর্ববাহিরের যে এই যে অংশগুলা সর্ববাহিরের যে অংশগুলা, এগুলো হচ্ছে বৃত্তি। হ্যাঁ, তারপর বৃত্তির পরে আসে দেখো পাপড়ি। এই যে পাপড়ি হচ্ছে ফুলের, এই যে দেখো এই যে এইগুলা কি পাপড়ি না ভাইয়া? এগুলা পাপড়ি না? পাপড়ি ফুলের বাহির থেকে দ্বিতীয় স্তরটা হচ্ছে এই যে পাপড়ি। হ্যাঁ, এই যে পাপড়ি। আচ্ছা, তারপর তোমার আছে পুংকেশর। এই যে পুংকেশর, এটা হচ্ছে ভাইয়া পুংকেশর, এই যে, আর এটা হচ্ছে পরাগধানী। এগুলো জানতে পারবা। দেন তোমার আছে গর্ভকেশর বা স্ত্রী। এই যে স্ত্রী স্ত্রবক, এই যে এইটা বুঝছি। সো এইরকম গুলাই আমরা এখন দেখবো। সো ফার্স্টে আমরা তো পুষ্পাক্ষরটা জানলাম। পুষ্পাক্ষরটা হচ্ছে এইটা গোলাকার, এবং এটার উপরে বেস করে 4টা স্তবক পরপর সাজানো থাকে। আচ্ছা, দেন বৃত্তিটা আমরা কি দেখি? এই যে বৃত্তি আমরা একটু দেখি। বৃত্তি সবচেয়ে বাইরের স্তবককে বৃত্তি বলে।
সাধারণত এরা সবুজ রঙের হয়। বৃত্তি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃত্তি, কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন বিযুক্ত বৃত্তি বলে। এর প্রতিটি খণ্ডকে বৃত্তাংশ বলে। বৃত্তি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি বা পোকামাকড় থেকে রক্ষা করে। এই যে বৃত্তিটা, এটা মূলত পোকামাকড়, বৃষ্টি, রোদ এগুলা থেকে রক্ষা করে। তারপর দেখো আমরা দেখি দলমণ্ডল বা পাপড়ি, এর একটা নাম কিন্তু পাপড়ি, ঠিক আছে? দলমণ্ডল বা পাপড়ি, এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। এই যে দলমণ্ডল বা পাপড়িগুলা, এই যে পাপড়িগুলা, এটা বাইরের দিক থেকে এই যে দ্বিতীয় স্তবক। বাইরের দিক থেকে কি ভাইয়া? দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। মানে পাপড়ির সমষ্টিটাই হচ্ছে ভাইয়া দলমণ্ডল। সো এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে। পাপড়িগুলো পরস্পর যুক্ত, যেমন ধুতরার ক্ষেত্রে পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে, অথবা পৃথকও দেখা যায় জবার ক্ষেত্রে। এরা বিভিন্ন রঙের হয়। পাপড়িগুলো কি হয় ভাইয়া? বিভিন্ন রঙের হয়। আর বিভিন্ন রঙের হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড় বা পাখিকে কি করে? আকৃষ্ট করে, আর যেটা তোমার প্রজননে সাহায্য করে। দেখো দলমণ্ডল রঙিন হয়, পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে, পরাগায়ন নিশ্চিত করে। এরা ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। বুঝছি ভাইয়া? রোদ বৃষ্টি থেকে এরা অন্য অংশকে রক্ষা করে। সো তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম কি, বৃত্তি এবং দলমণ্ডল বা পাপড়ি এটা কিন্তু মানে ফুলটাকে রক্ষা করার জন্য কিন্তু অনেক সাহায্য করে। ঠিক আছে? ফুলকে রক্ষা করার জন্য অনেক সাহায্য করে, বাইরের আঘাতগুলা থেকে বাঁচার জন্য। সো পুংস্তবক বা পুংকেশর, আর পুংস্তবক বা পুংকেশর অথবা স্ত্রী স্তবক বা গর্ভকেশর, এটা কিন্তু ফুলের প্রজননের জন্য একেবারে অনেক গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয় দুইটা উপাদান। সো এটি ফুলের তৃতীয় স্তবক। এই যে পুং স্তবক, এটা হচ্ছে ভাইয়া ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। এই স্তবকের প্রতিটি অংশকে কি বলে ভাইয়া? পুংকেশর বলে। বুঝছি? এই প্রতিটি অংশকে কি বলে ভাইয়া? পুংকেশর। এই যে সবটা হচ্ছে ভাইয়া পুংকেশর। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড। আচ্ছা, এই যে পুংকেশর, এই সবটা তো পুংকেশর আমরা জানি। এই যে দণ্ডের মতো অংশকে আমরা যদি এখানে একটু মার্ক করি, দেখো পুংকেশরের এই যে দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বলে। দেখছো? এই যে দণ্ডের মতো অংশকে ভাইয়া পুংদণ্ড বলে। আর শীর্ষের যে থলের মতো অংশকে এটাকে কি বলে ভাইয়া? পরাগধানী বলে। পরাগধানী, মন থাকবে? সো এই সবটাকে তো ভাইয়া পুংকেশর বলে, এটা তো আমরা জানি। পুংকেশরের যে দণ্ডের মতো অংশ এটা বলে পুংদণ্ড, আর শীর্ষের থলের মতো অংশকে বলে কি? পরাগধানী। ওকে। আর পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। এই যে মেইন যেটা জনন কোষের জন্য, যেটা সবচেয়ে বেশি কার্যকরী জননের জন্য, হ্যাঁ, পরাগরেণু। আর এইখানে মূলত পরাগরেণু থাকে। আর পাখি যখন বসে, এই পরাগরেণু মূলত পাখির গায়ে বা মৌমাছির গায়ে, বিভিন্ন পোকামাকড়ের গায়ে কিন্তু লাগে, এই পরাগরেণুগুলা। হ্যাঁ, সো পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুংজনন কোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। সো বুঝছো? সো স্ত্রী স্তবক বা গর্ভকেশর, এই যে স্ত্রী স্তবক বা গর্ভকেশর কোনটা ভাইয়া? এই যে এইটা স্ত্রী স্তবক বা গর্ভকেশর। এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী বলে। একটি গর্ভপত্রের তিনটি অংশ: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। সো আমরা যদি দেখি গর্ভাশয় কোনটা? গর্ভাশয়, আমরা তো এই সবটাকে আমরা কি জানি ভাইয়া বলো? এই সবটাকে গর্ভকেশর বা স্ত্রী স্তবক বলে। এই গর্ভকেশরের তিনটা অংশ। হ্যাঁ, গর্ভকেশরের ভাইয়া কয়টা অংশ? তিনটা অংশ। সো এই যে এইটা হচ্ছে ভাইয়া গর্ভাশয়। এই অংশটা কি ভাইয়া? গর্ভাশয়। আর এই যে লম্বা অংশটা, এটা হচ্ছে গর্ভদণ্ড। আর উপরের অগ্রভাগের যে গোল অংশটা, হ্যাঁ, থলের মতো, এটা হচ্ছে গর্ভমুণ্ড। সো এটা হচ্ছে ভাইয়া গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে কি? গর্ভমুণ্ড। সো তিনটা পার্ট। একটা স্ত্রী স্তবকের তিনটা পার্ট: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। ওকে, সো জানলাম। দেন আমরা এখন দেখি, আমরা ফুলের কিন্তু সবকিছু জানছি, আমি কিন্তু সিকিউতে যাব একটু পরেই। সো তারপর দেখো পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি তোমরা সবাই দেখেছো, কাণ্ডের শীর্ষ মুকুল বা কাঙ্ক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখার ফলগুলো বিশেষ একটা নিয়মে সজ্জিত থাকে। ফুল সহ এই সজ্জিত শাখাকে পুষ্পমঞ্জরি বলে। পরাগায়নের জন্য এরা গুরুত্ব খুব বেশি। এ শাখার বৃদ্ধি অসীম হলে অনিয়মিত পুষ্পমঞ্জরি, বৃদ্ধি সসীম হলে তাকে নিয়মিত পুষ্পমঞ্জরি বলে। সো এই যে এইগুলো হচ্ছে ভাইয়া পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরির মধ্যে ফুলগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে। আর এই যে এইটা হচ্ছে পুষ্পমঞ্জরি। আর এই যে অংশটা মেরুদণ্ডের মতো, পুষ্পদণ্ড। ঠিক আছে ভাইয়া? আচ্ছা,
তারপর আমরা দেখি। আর তুমি এইটা পড়ছো না, এটা তারপর এই পাঠের এই যে পার্ট 4-এর তুমি প্রশ্নগুলো পড়ে নিও, তাহলে বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে। আর এইগুলাই তো তোমার পরীক্ষার মধ্যে আসবে। আর মাত্র বিজ্ঞানের 50 নম্বর একেবারে কমন পড়ে যাবে। যা যা পড়াইতেছি না, সিকিউ এমসিকিউ সব কমন পড়বে। সো রিল্যাক্স থাকো, যা যা পড়াইতেছি জাস্ট পড়ো তোমরা, এতটুকুই। সো তারপর দেখো, তারপর আমরা এই যে পরাগায়ন, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ফুলের পর পরাগায়ন, এইটা থেকেও প্রশ্ন আসে। ফুলের পর কি বলছে ভাই? পরাগায়ন। এই দুইটা থেকে প্রশ্ন আসবে, আসবে না আসলে আমার নাম চেঞ্জ করে দিব, যাও। সো পরাগায়ন, এখন দেখো পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয়। এইগুলা ভাইয়া মানে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বসূত্র। হ্যাঁ, আমরা যে ফল বা বীজ পাই, এইটার আগে কি ঘটে? পরাগায়নটা ঘটে। কারণ পরাগায়ন না ঘটলে কি ভাইয়া বীজ ফল পাবো? সো অবশ্যই এটা পূর্বসূত্র। একটি ফুলের পুংস্তবকের পরাগধানীতে তোমার আঙ্গুলের ডগা ঘষে দেখো, তোমার হাতে নিশ্চয়ই হলুদ বা কমলা রঙের গরু লেগেছে। সো আমি ছোটবেলায় এরকম কাজ করছিলাম। ফুলটাকে নিয়ে, ফুলের আগার যে অংশটা না, এটাকে নিয়ে এভাবে মানে এটাকে বলে তোমার পরাগধানী, পুংকেশরের পরাগধানী। সো মূলত যেগুলো সাদা সাদা হলুদ হলুদ অংশগুলো থাকে না, গুড়া গুড়া যে লাগে, ওইটা হচ্ছে পরাগরেণু, ওইগুলা। ঠিক আছে? হ্যাঁ, এই গুড়া বস্তুই হলো পরাগরেণু। সো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানিত হওয়াকে পরাগায়ন বলে। দেখো এটা বুঝো, এটা আসে পরাগায়ন কাকে বলে। ফুলের মানে বৃত্তিপরীকে আসবে, যাও। ফুলের পরাগধানী হতে পরাগরেণু, ফুলের পরাগধানী। সো এই যে ফুলটা ধরো, এর পরাগধানী তো অবশ্যই আছে। মানে পরাগধানী কোথায় থাকে? পুংকেশরে থাকে, হ্যাঁ, অগ্রভাগে থাকে। ফুলের পরাগধানী হতে এখানে পরাগরেণু আছে। সো পরাগরেণু কি হয়? একই ফুলের একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে, ধরো এখানে স্থানান্তরিত হওয়াকে কি বলে? পরাগায়ন বলে। বুঝছি? ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানিত হওয়াকে কি বলে? পরাগায়ন বলে। আর পরাগায়ন দুই ভাবে হয়, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। সো স্বপরাগায়ন জিনিসটা কি? হ্যাঁ, যদি একই জাতের, হ্যাঁ, বা একই উদ্ভিদের একই ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটবে, যে দেখো এই ফুলটা আর এই ফুলটার মধ্যে যখন পরাগায়ন ঘটবে, তখন কি একই জাতের বা একই উদ্ভিদের মধ্যে বা একই গাছের মধ্যে পরাগায়নটা হচ্ছে না, তখন এটাকে বলে স্বপরাগায়ন। আর পরপরাগায়নটা কি? তো দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে, একই জাতের বা দুইটা ভিন্ন গাছের মধ্যে বা উদ্ভিদের মধ্যে যখন পরাগায়নটা হয়, তখন এটা হচ্ছে পরপরাগায়ন। আমরা দেখি একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন হয়, তখন তাকে স্বপরাগায়ন বলে। একই ফুল বা একই গাছ, দেখছো? সো স্বপরাগায়নটা হয় সরিষা, কুমড়া, ধুতুরার ক্ষেত্রে। এমসিকিউ কিন্তু আসে সরিষা, ধুতুরা, কুমড়ার ক্ষেত্রে। আর পরপরাগায়ন একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, একই উদ্ভিদের একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন ঘটে, তখন সেটা হচ্ছে পরপরাগায়ন। যেমন শিমুল পেঁপে, এটা হচ্ছে পরপরাগায়ন। সো এগুলা কিন্তু আসে, শিমুল পেঁপে পরপরাগায়ন। আর পরাগায়নের মাধ্যম কাকে বলে, এটা একটু শিখে নিও। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়, তাকে পরাগায়নের মাধ্যম বলে। আর পরাগায়নের মাধ্যমগুলা কি কি? এই যে বায়ু, পানি, কীট পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। এইটা একটু শিখে নিও। হ্যাঁ, আর কিভাবে কাজ করে তা তো তোমরা জানোই। দেখো, আর এইগুলো ইম্পর্টেন্ট। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, এগুলা ভাইয়া সুন্দর করে একটু পড়ে নিবা, সুন্দর করে পড়ে নিবা। বায়ু পরাগী ফুলের অভিযোজন, এখান থেকে একটা এমসিকিউ যাওয়া আসবে। এই 3-4টা টপিকস যদি শেষ করতে পারো, একটা এমসিকিউ পেয়ে যাবা। প্রাণী পরাগী ফুলের অভিযোজন, সো এগুলো পড়লে একটা এমসিকিউ শিওর পেয়ে যাবা এই 4-5টা টপিকস থেকে। এখন আমরা পার্ট 7-8-এ আসে নিষিক্তকরণ ও ফুলের উৎপত্তি। সো নিষিক্তকরণ বা ফুলের উৎপত্তি কিভাবে হয় দেখো। সো জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্বসূত্র, অর্থাৎ নিষিক্তকরণের আগে অবশ্যই জননকোষ সৃষ্টি হতে হবে। দেন দেখো, একটি পুংগেমেট অন্য একটি স্ত্রী গেমেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। একটা পুংগেমেট অবশ্যই একটা স্ত্রী গেমেটের সাথে পরিপূর্ণভাবে মিলিত হবে, তখনই কেবল নিষিক্তকরণ হবে, আর এটাই নিষিক্তকরণ বলে। সো আমরা এখন এই চিত্রটা বুঝবো আর কথাটা পরে পরে বুঝবো, তাহলে তোমাদের মাথায় ঢুকবে ভালো। সো এখানে এটা মূলত নিষিক্তকরণের প্রক্রিয়াটা আর কি। পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এটা তো আমরা জানি। পরাগায়নটা কিভাবে হয় এটা তো আমরা জানি। এখন পরাগায়নের ফলে কি হয়? পরাগরেণুটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। সো আমরা যদি একটা চিত্রে দেখি, আমরা এখন একটা চিত্র দেখব। চিত্র আছে, এখানে যাই। এই যে
পরাগ রেণু থেকে, হ্যাঁ পরাগ রেণুটা কি হয়, এই যে আবার বিস্তারিত হয়ে তোমার এই ফুলের মধ্যে কিন্তু মানে এসে যাবে কোন একটা বাহকের মাধ্যমে। হ্যাঁ, সো পরাগ রেণুটা যখন এখানে আসলো, এই যে এইটা কি, এটা কি স্ত্রী স্ত্রুবক না? হ্যাঁ, এখানে যখন যাবে, এই যে এই জায়গাটা কি, এই জায়গাটা কি গর্ভদণ্ড না? এই জায়গাটা হচ্ছে গর্ভদণ্ড। দেন গর্ভদণ্ড হয়ে এই যে তোমার পরাগ রেণুটা যায়, রেণুটা আছে না ভাইয়া, এভাবে 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 তোমার এই জায়গাটা কি গর্ভাশয় না? গর্ভাশয়ে চলে যাবে। দেন গর্ভাশয়ে যাইয়া তোমার মূলত প্রজননটা করবে আর কি, পুংস্তবক এবং স্ত্রী স্তবক মিলিত হবে আর কি। এই সো আমরা পড়ি, এখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে এটি ফুলে উঠে এবং এর আবরণ ভেদ করে একটি নালী বেরিয়ে আসে। পরাগ রেণু, এই যে পরাগ রেণু যখন গর্ভমুণ্ডে যাবে, গর্ভমুণ্ডে যখন যাবে পরাগ রেণুটা, তখন এর মধ্যে একটা নালিকা বের হবে। এই যে এটা হচ্ছে ভাইয়া নালিকা। নালিকাটা কি করবে, এই যে গর্ভাশয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখি, এটি পরাগনালী। হ্যাঁ, পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছাবে। এই যে দেখো, এই যে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছালো। ইতিমধ্যে এই পরাগনালীতে দুটি পুংগ্যামেট সৃষ্টি হয়। আর এই পরাগনালীতে তোমার কি আছে, দুইটা পুংগ্যামেট আছে। হ্যাঁ, ডিম্বকের ভিতরে পৌঁছে এ নালিকা ফেটে যায়। অর্থাৎ আমরা যে নালিকাটা দেখতে পারতেছি না, এখানে দুইটা পুংগ্যামেট আছে, আর এই নালিকাটা কি হবে, ফেটে যাবে ভিতরে যায়। ফেটে যাওয়ার পর পুংগ্যামেট দুটি মুক্ত হয়। ডিম্বকের ভিতরে ব্রণথলি থাকে, আমরা দেখলাম এর মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। পুংগ্যামেট একটি এই স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়, এভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হয়। হ্যাঁ, যখন ফেটে যাবে তখন এর মধ্যে থাকে একটা পুংগ্যামেট, আর এই যে তোমার ডিম্বকের মধ্যে থাকে একটা স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হবে, আর এর ফলে নিষিক্তকরণ কাজটা সম্পূর্ণ হবে। ওকে, সো তারপর দেখি, তারপর ফলের উৎপত্তিটা দেখো, ফলের উৎপত্তি। সো আমরা এই জায়গা থেকে একটু আন্ডারলাইন করি, নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ের যে উদ্দীপনা সৃষ্টি করে, তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয়। সো এই লাইনটুকু অনেক ইম্পর্টেন্ট। নিষিক্তকরণ প্রক্রিয়ার পরের ধাপটা কি ভাইয়া, ফল তৈরির প্রক্রিয়া। এর ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়, এই অংশটুকু পড়বা। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। আর এখানে আরেকটা জিনিস আছে, ফল কাকে বলে এটাও শেখাটা ইম্পর্টেন্ট। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। ফল কাকে বলে এটা ইম্পর্টেন্ট। সো শুধু গর্ভাশয় যখন ফলে পরিণত হবে তাকে প্রকৃত ফল বলে, যেমন আম, কাঁঠাল, তারা হচ্ছে প্রকৃত ফল। গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ স্পষ্ট হয়ে যখন ফল পরিণত হয় তাকে অপ্রকৃত ফল বলে, যেমন আপেল, চালতা ইত্যাদি। সেইগুলো ইম্পর্টেন্ট। এছাড়া প্রকৃত অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করে, যে একটা হচ্ছে সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। এইগুলো অনেক ইজি। সরল ফল দেখো, ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলে, যেমন আম। আমটা কিন্তু একটা মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন হবে। সো এটা হচ্ছে তোমার সরল ফল। সরল ফল দিছে আবার দুই প্রকার, একটা হচ্ছে রসালো আর একটা নিরস। সো যে ফলের ফলাত্মক পুরু এবং রসালো তাকে রসালো ফল বলে। যে ফলের ফলাত্মক পুরু এবং রসালো তাকে কি বলে, রসালো ফল বলে, যেমন আম, জাম, কলা। নিরস ফল, যে ফলের ফলাত্মক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে নিরস ফল বলে, যেমন শিম, ঢেঁড়স, সরিষা। এগুলো দেখছি আমরা যে ফেটে যায় পরিপক্ক হওয়ার পর। সো এগুলো একটু পরেই নিবা, ঠিক আছে। তারপর আছে গুচ্ছ ফল। একটি ফলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় যখন ফলে পরিণত হবে তাকে গুচ্ছাকারে, তাকে গুচ্ছ ফল বলে, যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা ইত্যাদি। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে গুচ্ছ ফল। দেন যৌগিক ফলটা দেখছো, যৌগিক ফল আনারস। আনারস হচ্ছে যৌগিক ফল। দেখো, একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তাকে যৌগিক ফল বলে, অর্থাৎ সম্পূর্ণ মঞ্জরিটাই ফলে পরিণত হয়ে গেছে। সো আনারসটা অবশ্যই যৌগিক ফল। পুরোদ্গমটা দেখবো, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় প্রশ্ন আসে। সো যাই হোক, আমরা একটু শিখে নিই। দেখো, সো বীজের সুচালু অংশের কাছে একটি ছিদ্র আছে, এটাকে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র বলে। সো এই যে বীজের এখানে একটা সুচালু একটা অংশ থাকে, সো এটাকে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলে। সো এর ভিতর দিয়ে ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে। অঙ্কুর বের হওয়া বীজটিকে দুই আঙ্গুল দিয়ে সামান্য চাপ দিয়ে ছোলা বীজের আবরণটি সরিয়ে ফেললে হলুদ রঙের একটা অংশ বের হবে। হ্যাঁ, যেমন এই বীজটাকে যদি আমরা একটু চাপ দিই তখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এবং একটা তোমার হলুদ রঙের একটা অংশ তোমরা দেখতে পাবা, এই যে এই জায়গাটা। আর এর নিচের অংশটাকে বলে ভ্রূণমূল, আর উপরের অংশটাকে বলে ভ্রূণকাণ্ড। আর বীজপত্র হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে ভাইয়া বীজপত্র। আর ভাইয়া আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে কি দেখতে পারতেছি, ভ্রূণমূল দেখতে পারতেছি, ভ্রূণকাণ্ড দেখতে পারতেছি এবং বীজপত্রকে একত্রে তোমার
একত্রে তোমার কি বলে, ভ্রূণ বলে, একত্রে ভ্রূণ বলে। আর বাইরের যে অংশটা, এই যে বাইরের যে অংশটা, এটাকে বলে বীজতক। এই যে বীজতক, বাইরের জাস্ট বাইরের অংশটাকে বলে বীজতক, বুঝছি? সো এগুলো একটু জেনে রাখো। দেন অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম দেখো, বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অঙ্কুরোদ্গম বলে। যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি, তাপ ও অক্সিজেন প্রয়োজন হয়। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায়, তাকে মৃৎঘাত অঙ্কুরোদ্গমন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, ভ্রূণ যে কাণ্ডটা মাটি ভেদ করে কি হয়? উপরে উঠে আসে, বাট বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায়, তখন তাকে মৃৎঘাত অঙ্কুরোদ্গম বলে। এই যে দেখো, এই যে দেখো, ভ্রূণকাণ্ডটা মাটি ভেদ করে উপরে উঠে আসলো ঠিকই, বাট বীজপত্রটা মাটির নিচেই থাকলো, এটাকে বলে মৃৎঘাত অঙ্কুরোদ্গম। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা দেখো, এই যে মৃৎঘাত অঙ্কুরোদ্গমটা হচ্ছে ছোলা, ধান ইত্যাদি, এগুলা থেকে কিন্তু সিকিউ আসবে। কখনো কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, তখন তাকে মৃৎবেদী অঙ্কুরোদ্গমন বলে। যেমন কুমড়া, রেডি, তারপর তেঁতুল ইত্যাদি, এগুলো হচ্ছে মৃৎবেদী অঙ্কুরোদ্গমন। হ্যাঁ দেখো, এই যে বীজপত্র সহ ভ্রূণমুকুলটা কি মাটি ভেদ করে উপরে উঠে গেছে, এই যে উপরে উঠে গেছে, তখন এই যে এইটা হচ্ছে মৃৎবেদী অঙ্কুরোদ্গমন। হ্যাঁ, যখন একেবারে উপরে উঠে আসবে। তারপর ছোলা বীজের অঙ্কুরোদ্গমন, এটা একটু পরে নিও, এটা অনেক সময় আসে, ছোলা বীজের যে অঙ্কুরোদ্গমনটা। ওকে, সো এটা একটা পরে নিলে পারবা। এখন আমরা দেখো, আমরা এখন সিকিউ গুলা নিয়ে আলোচনা করব। সো আমরা সিকিউ গুলা দেখি, দেখো। সো এখানে ভাইয়া মোট আমাদের 9টা সিকিউ আছে, 9টা। আর এই 9টা সিকিউ করলে তোমাদের বৃত্তি পরীক্ষা 100% কমন, মানে নিশ্চিন্তে থাকতে পারো। আর অলরেডি বার্ষিক পরীক্ষা দিছো, প্রশ্ন মিলে দেখো কমন পড়ছে কিনা বা দিতে পারতেছো কিনা। ওকে, সো আমরা 1 নাম্বারটা দেখি। আর ক খ তো তোমাদের উপরেই দেওয়া আছে, সো এটা দরকার নেই, আমরা গটা দেখি। MNOP অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্ব ছেদের চিহ্নিত চিত্রটি অঙ্কন করো। সো এই যে এমটা ভাই আমরা কি দেখতে পারতেছি? এমটা কি? এইটা একটা পুংকেশর না? এমটা হচ্ছে ভাইয়া পুংকেশর। এটা কিন্তু পুষ্পাক্ষ, আমরা দেখতেই পারতেছি। এটা হচ্ছে ফুলের একেবারে নিচের অংশটা, এটা হচ্ছে পুষ্পাক্ষ। আর এটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি, এটা পাপড়ির চিত্র। আর এটা কি ভাইয়া বলো? এটা কি স্ত্রী স্ত্রবকটা না বা গর্ভকেশরটা না? সো এখন আমরা একটা ফুলের চিত্র আঁকবো। সো ফুলের চিত্র কিন্তু মাস্ট বি আসবে, প্রশ্ন আউট করে দিছি, যাও, ফুলের চিত্র মাস্ট বি আসবে। আচ্ছা, তারপর ঘ নাম্বার কি বলছে? এমওপি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ? সো এমটা কি? এমটা পুংকেশর না? আর ওটা তো বাপরে, এটা দরকার নাই। আর পিটা দেখো, এটা হচ্ছে গর্ভকেশর। সো পুংকেশর এবং গর্ভকেশর, পুং স্তবক এবং স্ত্রী স্তবক, এই দুইটা মূলত কি করে? উদ্ভিদের বংশ বিস্তারের জন্য অধিক গুরুত্বপূর্ণ। সো এইগুলা কি আমরা রিডিং এ দেখছি না ভাইয়া? এই যে তার মধ্যে এমওপি অংশ দুটি পুংকেশর ও স্ত্রী কেশর। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এইগুলো একটু পরে নিও, পড়লেই পারবা। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তারপর 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা, পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করে। আচ্ছা, পি কোনটা? এই যে পি এইটা না, কিউ কোনটা? এটা না। সো একই উদ্ভিদের 2টা ফুলের মধ্যে পরাগায়ন হয়েছে, সো এটা তো স্বপরাগায়ন। সো তারপর ব্যাখ্যাটাকে দিবা শেষ। চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে? তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। হ্যাঁ, নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। সো যখন পরপরাগায়ন হবে তখন মূলত নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, কারণ 2টা ভিন্ন উদ্ভিদ, একই জাত বাট 2টা ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন হচ্ছে। যেমন আর ও এস এর মধ্যে যে পরাগায়নটা হচ্ছে, এটা কিন্তু পরপরাগায়ন আর স্বপরাগায়ন তো আমরা বুঝলামই। সো এখানে মূলত এই ব্যাখ্যাটাকে দিছে। এই যে পরপরাগায়নে 2টি ফুলের চরিত্রগত বৈশিষ্ট্য কিছুটা ভিন্নতর হয়। সো এখানে পারবা, এগুলো পড়লে এখন মাথায় ঢুকে যাবে। সো তারপর দেখো, চিত্রে জেড এ প্রদর্শিত অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি বর্ণনা করা। চিত্রে এই যে জেড, এটা কি মৃৎঘাত অঙ্কুরোদ্গমন না ভাইয়া? এই যে বীজগুলা দেখো, তোমার এগুলা দেখো, এগুলা কোথায় আছে? নিচে আছে, ভূমির নিচে। সো এটা মৃৎঘাত অঙ্কুরোদ্গমন। চিত্রে এক্স, চিত্র ওয়াই পরাগায়নের বাহকের ভূমিকা বিশ্লেষণ করো। হ্যাঁ, বাহকের ভূমিকা বিশ্লেষণ করো। বাহক, জাস্ট বাহক। হ্যাঁ, বাহক বলতে অনেক কিছু থাকতে পারে, পাখি থাকতে পারে, কীট পতঙ্গ থাকতে পারে, এগুলো একটু বিশ্লেষণ করে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে, বুঝছো? সো এই প্রশ্নটাও শেষ। আর এই যে পিডিএফটা, এটা কিন্তু আমি প্রাইভেট গ্রুপে দেয়া দিব, একেবারে তোমার দেয়া দিব না, অলরেডি সব আছে, বিজ্ঞানের সব পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছে প্রাইভেট গ্রুপে। ওকে, সো 4 নাম্বারটা দেখি। চিত্রে এ এর উৎপত্তি কিভাবে ঘটে ব্যাখ্যা করো। আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি। সো এইটা কি ভাইয়া? এটা কি আতা ফল না?
সো আতা ফলটা তো অবশ্যই উৎপত্তিটা হবে পরাগায়নের মাধ্যমে। এখন পরাগায়নের মাধ্যমে কিভাবে হইতেছে, সো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, রাইডিং পড়লে পারবা। পরাগায়নের মাধ্যমে আতা উদ্ভিদ ফুলের গর্ভমুণ্ড থেকে সৃষ্ট পরাগনালীতে পুংগ্যামেট সৃষ্টি হয়। অন্যদিকে ফুলের ডিম্বক স্ত্রীগ্যামেটের সৃষ্টি হয়। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনের ফলে নিষেক সম্পন্ন হয়। হ্যাঁ, মানে এই ফলটা কিভাবে হইতেছে আমরা কিন্তু ফলের নিষিক্তকরণের অবস্থাটা বুঝছি, পড়ছিলাম। সো এইটা পড়লে হয়ে যাবে, আমার রিডিং পড়ার দরকার নেই। চিত্র বি ও সি ফুলের পরাগরেণু স্থানান্তরের প্রক্রিয়া ভিন্ন কেন? হ্যাঁ, বিটা এটা হচ্ছে পেঁপে, আর সিটা কি? কুমড়া। পেঁপে এবং কুমড়া তো অবশ্যই ভিন্ন। দেখো, পেঁপে এবং কুমড়া সো ধরন এক না। আমরা দেখি কুমড়া ফুল পতঙ্গ পরাগী, এটা হচ্ছে পরপরাগায়নের মাধ্যমে ঘটে। কুমড়া ফুল হচ্ছে পতঙ্গ পরাগী, পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে আর কি। সো এটা পড়লে বুঝবা। সো বি ও সি কে ফুলের সাহায্যকারী স্তবক বলা হয় কেন? দেখো, তোমার বিটা 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 মূলত বৃত্তি, আর সিটা কি? এই যে সিটা কি? পাপড়ি না ভাইয়া? পাপড়ির অংশটা না? সো এটা তোমার সাহায্যকারী স্তবক বলা হয় এটাকে। তারপর ফল ও বীজ উৎপাদনে উদ্দীপকের ডি ও ইয়ার ভূমিকা বর্ণনা করে। ডি এটা কি? ডিটা কি? পুং কেশর না? আর ইটা কি? এটা এই যে স্ত্রী কেশর না, বা গর্ভাকেশর বা পুং স্তবক। সো এরকম আর কি। সো এইটা পড়লে পারবা, ঠিক আছে? পুং স্তবক, স্ত্রী স্তবক। সো আশা করি পারবা। দেন আমরা 6 নাম্বারটা যাই। উদ্দীপক 1 নং এর অঙ্কুরোদ্গম কিভাবে হয়? এই যে 1 নংটা হচ্ছে ধানের অঙ্কুরোদ্গমনটা কিভাবে হয় আমরা কিন্তু দেখছি, মৃৎগত অঙ্কুরোদ্গমন। হ্যাঁ, তারপরে বর্ণনা টর্ণনা দিবা। উদ্দীপকে 2 ও 3 নিষিক্ত ফুলের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয় বিশ্লেষণ করো। 2 এই যে চাপা বা আকন্দ, আনারস বা কাঁঠাল নিষিক্তকরণ ফুলের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, আমরা এগুলা পড়ছি। সো এগুলা পারবা, রিডিংটা পড়ো। তারপর দেখো, পি ও কিউ অংশে ব্যবহার করে একটি উদ্ভিদ অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করা। পি ও কিউ ব্যবহার করা, অর্থাৎ আমরা ফুল সম্পূর্ণ ফুলটা এঁকে দিব। হ্যাঁ, তারপর চিহ্নিত করে দিব যে এটা হচ্ছে পুংকেশর আর কিউটা হচ্ছে গর্ভকেশর ছিল। উদ্দীপকের বংশরক্ষায় পি ও কিউ এর ভূমিকা। হ্যাঁ, এটা তোমরা পারবা। এই প্রশ্নটা বারে বারে আসতেছে না? আর ফুলেরটা, বীজ চিহ্নিত অংশে বীজ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করে। বীজ চিহ্নিত অংশে, এই যে এই অংশে বীজ কিভাবে সৃষ্টি হয় এটার বর্ণনা ব্যাখ্যা দেওয়ার জন্য বলছে। সো বীজ চিহ্নিত অংশটা তো আমরা জানি গর্ভাশয়। সো গর্ভাশয় বীজ সৃষ্টির প্রক্রিয়াটা, হ্যাঁ এটা কিন্তু রিডিং এ আমরা পড়ছিলাম, নিষিক্তকরণটা। সো এটা পড়লে পারবা। তারপর উদ্ভিদের বংশ ও বৈচিত্র্য রক্ষায় এই অংশের স্থানান্তর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। হ্যাঁ, এই অংশের স্থানান্তর, এই যে এইটা এখানে পরাগ রেণু আছে এটার মধ্যে, পরাগধানী থেকে পরাগ রেণুটা এখানে আসে কোন একটা বাহকের মাধ্যমে। দেন এই অংশের স্থানান্তরের গুরুত্বটা বিশ্লেষণ করে। এই যে পরাগ রেণুটা এভাবে যে স্থানান্তর হচ্ছে, এটার গুরুত্ব বিশ্লেষণ করার জন্য বলছে। এই দেখো পরাগ রেণু, এই যে সবকিছু দেওয়া আছে, জাস্ট পড়ে নিবা তাহলে হয়ে যাবে। তারপর সর্বশেষ, এটা পারবা, এটা থিওরি টাইপের, এটা পারবা। সো আমরা মোটামুটি সবগুলা সিকিউ অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করে কি পাচ্ছি ভাইয়া? তোমার আসবে মূলত ফুলের চিত্রটা, ফুলের চিত্র মাস্ট বি অঙ্কন করতে হবে, এবং ফুলের বিভিন্ন অংশের নামগুলা এগুলা একেবারে টোটালি মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমার ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো তো জানবাই। হ্যাঁ, দেন পরাগায়নটা ইম্পর্টেন্ট। সো এইগুলা থেকে আসে। দেন মৃৎগত অঙ্গনোদ্গমনটা আসে, বুঝছে ভাইয়া? সো এইগুলা থেকে প্রশ্ন আসে আর কি। আর প্রথম যে ওজন জনন, ওইগুলা থেকে তোমার জ্ঞানমূলক বা এমসিকিউ আসে আর কি, বুঝছি? যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্ত। আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিওর যে পিডিএফটা, এটা তোমরা প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে, আর প্রাইভেট গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা। লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবা, আর পরবর্তী দেখবা সবকিছু ওইখানে আছে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টেক কেয়ার।